ইনি বলিস কি, তুই দেখি আকাশ থেকে পড়লি। ও তো এরকমই করে। আমি বললাম, আজ না হয় বাদ থাকুক, আমরা অন্য একদিন আসব। অন্য একদিন যে অহনাকে পাওয়া যাবে তোমাকে কে বলল? হোটেলে রিজার্ভেশন নেওয়া আছে, চলো যাই। ভদ্রলোক একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। অপরিচিত একজন মানুষ যখন এভাবে তাকিয়ে থাকেন অস্বস্তি লাগে, কিন্তু উনি যে তাকিয়ে আছেন তাতে অস্বস্তি লাগছে না। কেন লাগছে না তাও আমি বুঝতে পারছি না। তিনি হঠাৎ বললেন, নবনী, 1 মিনিট দাঁড়াও, তোমার একটা ছবি তুলে রাখি। এই মুহূর্তে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। সৌন্দর্য কোনো ধ্রুব ব্যাপার না, ক্ষণে ক্ষণে বদলায়। আজ তোমাকে অপূর্ব লাগছে তার মানে এই না যে কালো লাগবে। সুন্দর যখন লাগছে তখন তা ধরে রাখা যাক। তুমি দাঁড়াও। আমি দাঁড়িয়ে রইলাম। নোমান বলল, ওর আচার আচরণ আধা পাগলের মতো। তুমি ওর কথায় অস্বস্তি বোধ করছো না তো? না, অস্বস্তি বোধ তো করবে না। শফিকের স্বভাবই এরকম। ওর মধ্যে লুকাছাপার কোনো ব্যাপার নেই। এত বড় হোটেলে আমি আগে কখনো আসিনি। পুরোপুরি হকচকিয়ে যাবার মতো ব্যাপার। অথচ নোমান খুব সহজ স্বাভাবিক ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে। মনে হচ্ছে ও তার বন্ধুর সঙ্গে আগেও অনেকবার এসেছে। শফিক সাহেব হোটেলে পা দেবার পর থেকে আমার দিকে তেমন লক্ষ্য করছেন না। তিনি তার বন্ধুকেই নিচু গলায় ক্রমাগত কী সব যেন বলছেন। সেও খুব চিন্তিত মুখে শুনছে। আমি যে তার সামনে আছি এটা বোধহয় এখন সে আর জানে না। ডাইনিং হলের ঠিক মাঝখানে 4 জনের টেবিলে আমরা আছি। আমি এবং নোমান পাশাপাশি বসেছি। শফিক সাহেব বসেছেন আমাদের সামনে। তিনি নোমানের সঙ্গে কথা বলা বন্ধ করে হঠাৎ আমাকে বললেন, 4 জনের টেবিল কেন নিয়েছি জানো নবনী? 4 জনের টেবিল নিয়েছি কারণ হঠাৎ অহনা এসে উপস্থিত হতে পারে। তার রাগ যেমন চট করে ওঠে আবার তেমনই চট করে পড়ে যায়। যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে সে খুঁজে পেতে বের করবে আমরা কোথায় আছি, তারপর হাসি মুখে উপস্থিত হবে, যেন কিছুই হয়নি। এজন্যই আমি খাবারের অর্ডার এখনো দিচ্ছি না, অপেক্ষা করছি। তোমার খিদে পায়নি তো? জি না। গুড, খিদেটা জমুক। খিদে ভালো মতো না জমলে খেতে পারবে না। হোটেল যত জমকালো তার খাবার তত খারাপ। নোমান, তুই মৃণালদের বাড়িতে একবার টেলিফোন করে দেখতো, অহনা সেখানেও থাকতে পারে। আমি করেছিলাম, আমাকে নো বলে দিয়েছে। তোকে বোধহয় বলবে না। ও উঠে চলে গেল। শফিক সাহেব সিগারেট ধরাতে ধরাতে আমার দিকে না তাকিয়ে হঠাৎ করে বললেন, নবনী শোনো, তোমার সঙ্গে বিয়ের কথাবার্তা হবার পর নোমান আমার কাছে এসেছিল। তোমার অতীত সম্পর্কে কী সব কথা শুনে ওর মনে বোধহয় কনফিউশন তৈরি হয়েছিল। আমি তাকে বলেছি এইসব কথাবার্তায় কান না দিতে। মফস্বল শহরে মোটামুটি যারা রূপবতী তাদের নিয়ে নানা গল্পকথা তৈরি হয়, মেয়েগুলোর জীবন হয় অতিষ্ঠ। তুমি তো আর মোটামুটি রূপবতী না, ভয়ঙ্কর রূপবতী। তোমাকে নিয়ে 101টা গল্প তৈরি হবার কথা। যাই হোক, আমি নোমানকে বলে দিয়েছি ও যেন তোমার অতীত নিয়ে কখনোই প্রশ্ন না করে। ও কি জিজ্ঞেস করেছে? না। একবার যখন না বলে দিয়েছি তখন আর প্রশ্ন করবে না। আর যদি করেও তুমি কিছু বলবে না। আমার বলার মতো কিছু নেই, থাকলেও বলবে না। নতুন বিয়ে হওয়া মেয়েরা স্বামীর সঙ্গে দ্রুত ভাব করার জন্য গড়গড় করে অনেক কিছু বলে দেয়, পরে সমস্যা হয়। নোমান ভালো ছেলে, আমি তাকে খুব পছন্দ করি। আমি চাই না তুচ্ছ সব বিষয় নিয়ে। শফিক সাহেব চুপ করে গেলেন, কারণ নোমান ফিরে আসছে। আমার বিরক্ত লাগছে। আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপারে উনি কেন কথা বলছেন? তাছাড়া আমার সঙ্গে আজই তার প্রথম কথা হচ্ছে। প্রথম আলাপে এ জাতীয় প্রসঙ্গ তোলার কোনো কারণ আছে কি? শফিক সাহেব ওর দিকে তাকিয়ে বললেন, পাওয়া গেছে? না। কোথায় আছে কিছু বলল? নোমান মিটমিটি হাসছে। কোনো একটা আনন্দের খবর গোপন করতে গিয়ে বাচ্চা ছেলেমেয়েরা যেভাবে হাসে সেরকম হাসি। শফিক ওর হাসি দেখেই বললেন, ও কি হোটেলের দিকে রওনা হয়েছে? হ্যাঁ। গুড, তাহলে খাবারের অর্ডার দেয়া যাক। আমি আমার পছন্দই খাবার দিতে বলি। এদের সব খাবার মুখে দেয়া যায় না, 2-একটা আইটেম শুধু এরা ভালো করে। শফিক সাহেব আমার দিকে ঝুঁকে এসে বললেন, আমি যে একটা ছবি বানাচ্ছি, নোমান কি তোমাকে বলেছে? জি বলেছে। সেই ছবির নায়িকাকে কিছুক্ষণের মধ্যেই দেখবে। তবে নায়িকার গায়ের রং কালো। কালো রঙের নায়িকা বাংলাদেশে চলবে বলে মনে হয় না। এদেশের নায়িকাদের গায়ের রং হতে হয় দুধে আলতায়, এবং
ওজন হতে হয় 3 মণের বেশি। আমি লক্ষ্য করলাম শফিক সাহেব আনন্দে ঝলমল করছেন। স্ত্রী আসছে এই খবরে কারো মুখে এত আনন্দময় হতে পারে আমার ধারণা ছিল না। ভদ্রলোককে এখন আমার ভালো লাগছে। অহনা নামের মেয়েটি মনে হচ্ছে খুব ভাগ্যবতী। আমি ভদ্র মহিলার জন্য অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। তিনি চলে এলেন 10 মিনিটের মাথায়। তার গায়ের রং কালো, বেশ কালো, কিন্তু সেই কালো রঙেও একটা মানুষকে যে এত সুন্দর দেখা যায় আমি জানতাম না। হালকা কমলা রঙের সিল্কের শাড়ি পরেছেন, বেনি করা চুলের গোড়ায় ছোট ছোট নীল রঙের ফুল। নিশ্চয়ই প্লাস্টিকের ফুল। সত্যিকার ফুল নীল হয় না, তবে দেখাচ্ছে সত্যি ফুলের মতোই। তিনি হাসতে হাসতে ঘরে ঢুকলেন। তার ঢোকার সঙ্গে সঙ্গে ডাইনিং রুমটাও যেন হেসে উঠল। শফিক সাহেব বললেন, তুমি যে আসবে আমি জানতাম। এই দেখো, তোমার জন্য এই ডাইনিং রুমের মাঝখানে টেবিল নিয়েছি। নবনী শোনো, এই কালো মেয়েটা কোনার দিকে টেবিলে বসতে পারে না, ও সবসময় বসবে মাঝখানে। অহনা বললেন, অবশ্যই আমি মাঝখানে বসবো, এমনভাবে বসবো যেন সবাই তাকায় আমার দিকে। এই দেখো, এক্ষুনি তাকানো শুরু হয়েছে। আমি আবার অবাক হয়ে লক্ষ্য করছি ওরা নিজেদের মধ্যেই কথা বলছেন। আমরা দুজন যে আছি সেদিকে ওদের কোনো খেয়ালই নেই। শফিক সাহেব একবার বললেন, অহনা, নোমানের স্ত্রীর সঙ্গে কথা বলো। ওর নাম নবনী। দেখো কি ভয়ঙ্কর সুন্দর, প্রায় তোমার কাছাকাছি। ভয়ঙ্কর বলছো কেন? সুন্দর কি ভয়ঙ্কর হয়? মাঝে মাঝে হয়। অহনা আমার দিকে তাকিয়ে একটু হাসলেন। সে হেসে অন্য প্রসঙ্গে চলে গেলেন। চিংড়ি মাছ খেলে কোলেস্টেরল বাড়ে না কমে, এটা নিয়ে আলোচনা শুরু হলো। অহনার ধারণা কোলেস্টেরল কমে যায়, শফিক সাহেবের ধারণা তা না। শফিক সাহেব বললেন, এত জিনিস থাকতে আমরা চিংড়ি মাছ নিয়ে আলোচনা করছি কেন? অহনা এতে খিলখিল করে হাসতে শুরু করলেন, যেন দারুণ মজার কথা। এদের সঙ্গে চুপচাপ বসে থাকতে আমার এত খারাপ লাগছে। নোমানের লাগছে না, ওর যখন হাসছে নোমানও হাসছে। এরা যখন গভীর কোনো বিষয় নিয়ে কথা বলছে তখন সেও গভীর মুখে কথা শুনছে। অহনা বললেন, নোমান, চিংড়ি মাছ সম্পর্কে তোমার কি ধারণা? আমার কোনো ধারণা নেই ভাবি। চিংড়ি মাছ খাওয়াটা কি মাকরুহ না হালাল তাও জানি না। তুমি দেখি কিছুই জানো না। আচ্ছা, একটা কাজ করো, চট করে হোটেলের সব থেকে আমার জন্য একটা জিনিস নিয়ে এসো, মাথা ধরা ট্যাবলেট। প্রচণ্ড মাথা ধরেছে, মাথা ধরা না কমালে কিছু খেতে পারবো না। ও সঙ্গে সঙ্গে রওনা হলো। আমার ভালো লাগছে না। আমার কেন জানি মনে হচ্ছে এই মহিলা খুব সূক্ষ্মভাবে আমাকে দেখিয়ে দিতে চাচ্ছেন যে আমার অবস্থান অনেক নিচে, তাদের চাকর বাকরদের কাছাকাছি। শফিক সাহেব কি বুঝতে পারছেন যে আমি নোমানকে এভাবে উঠিয়ে দেওয়ার ব্যাপারটা পছন্দ করিনি? কারণ তিনি কেমন যেন লজ্জিতভাবে আমার দিকে তাকাচ্ছেন। তিনি কোমল গলায় বললেন, নবনী, জি। চিংড়ি মাছ সম্পর্কে তোমার কি ধারণা? এটা খাওয়া কি হালাল, মাকরুহ না নিষিদ্ধ? সামুদ্রিক চিংড়ি যদি হয় তাহলে হালাল। আমার একজন স্যার ছিলেন, এইসব ব্যাপার খুব ভালো জানতেন। তিনি বলেছেন, কোরআন শরীফের একটি আয়াত আছে যাতে বলা হয়েছে সমুদ্রের শিকার ও তার খাদ্য তোমাদের জন্য হালাল। সমুদ্রতে তো সাপও আছে, সেই সাপও কি হালাল? আমি কিছু বললাম না। শফিক সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন, যেন আমার চোখের দিকে তাকিয়ে বিশেষ কিছু ধরার চেষ্টা করছেন। উনি কি আমার ব্যাপারটা জানেন? জানলে কতটুকু জানেন? অহনা আমার দিকে ঝুঁকে এসে বললেন, আপনাদের বিয়েতে আমাদের দুজনেরই যাবার কথা ছিল। ও ব্যাংকক চলে যাওয়ায় যেতে পারিনি। আমি কিছু বললাম না। অহনা বললেন, আমি ডিনারের সঙ্গে রেড ওয়াইন নেব এবং ডিনারের শেষে একটা সিগারেট খাবো। আশা করি কিছু মনে করবেন না। জি না, কিছু মনে করব না। খাবার চলে এসেছে। কত পদের খাবার যে আসছে। আমার ভালোই খিদে, কিন্তু কিছুই খেতে ইচ্ছা করছে না। নোমান ওষুধ নিয়ে ফিরে এসেছে। অহনা সেই ওষুধ টেবিলের এক কোণায় ফেলে রেখেছেন। তাকে দেখে মনে হচ্ছে না এই ওষুধ তিনি খাবেন না। বললেন, চিংড়ি মাছ বিষয়ে আমি একটা কথা বলতে পারি। এই কথা শোনার পর নবনী আর চিংড়ি মাছ খাবে না বলে আমার ধারণা। কথাটা হলো, চিংড়ি, কাঁকড়া এবং মাকড়সা এরা তিনজনই একই গোত্রের প্রাণী। এদের ডিম থাকে শরীরের বাইরে। চিংড়ি মাছ খাওয়া আর মাকড়সা খাওয়া একই ব্যাপার। অহনার কথা শোনার পর আমি সত্যি সত্যি চিংড়ি মাছ খেতে পারলাম না। নোমান কয়েকবার সাধাসাধি করলো, মুখ কাচুমাচু করে বলল, খাও না, খাও না। কত বড় বড় চিংড়ি, এগুলো তো আর মাকড়সা না। অহনা কিছুই বললেন না, শুধু হাসলেন। সেই হাসি আমার ভালো লাগলো না। আমার খুব ক্লান্তি লাগছে। মনে হচ্ছে এই খাবার টেবিলেই আমি ঘুমিয়ে পড়ব। আমার এরকম মাঝে মাঝে হয়। হঠাৎ নিজেকে খুব অসহায়
এবং খুব ক্লান্ত মনে হয়। আশেপাশে কোথায় কি হচ্ছে, কে কি বলছে কিছুই বুঝতে পারি না। কারোর কোনো কথাবার্তাও তখন কানে আসে না। চারপাশের কোলাহলের শব্দ স্থিমিত হয়ে আসে। মনে হয় আমি একাকী দূরে কোথাও চলে যাচ্ছি। এই তো আমার পাশেই নোমান আছে। সে মাঝে মাঝে হো হো করে হেসে উঠছে, গল্প শুনে হাসছে। হাসির গল্পগুলো যিনি বলছেন তার নাম মোহনা। কালো একটি মেয়ে, কালো হয়েও পৃথিবীর সব রূপ যিনি নিজের শরীরে নিয়ে নিয়েছেন। তিনি নিশ্চয়ই খুব ভালো গল্প করতে পারেন। কারণ গল্প শুনে শুধু যে নোমান হাসছে তা না, শফিক সাহেব হাসছেন, অহনা নিজেও হাসছেন। ওনাদের হাসাহাসির মাঝখানে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন।